আপনাদের স্বাগত জানাই। আমি আমার আলোচনা শুনবার জন্যে। গোপালগঞ্জে ৪ জন মানুষের প্রাণ গেল। অত্যন্ত দুঃখজনক ঘটনা। এবং এনসিপির সমাবেশকে ঘিরে যা হলো বা এনসিপির মঞ্চ ভেঙে দেয়া, তাদের উপরে নেতাদের উপরে আক্রমণ করা, নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আরেকটি কলঙ্কজনক অধ্যায় এবং নিঃসন্দেহে এটা অন্যতম ঘৃণিত একটি কাজ। এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা কোনো অবস্থাতেই আহ, গ্রহণযোগ্য নয়, যদিও এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা বড় অংশ। কিন্তু এর পূর্বাপর পরিস্থিতি একটু বিশ্লেষণ করা দরকার বলে আমার কাছে মনে হয়। আমি এর আগেও প্রশ্ন তুলেছি যে আহ, গোপালগঞ্জে যাওয়ার ব্যাপারটাতে, এই কর্মসূচি গ্রহণ করবার ব্যাপারে এনসিপি নেতাদের একটু কৌশলী হওয়া দরকার ছিল। রাজনীতি একটা খেলা এবং খেলায় স্ট্র্যাটেজি থাকতে হয়। এখানটা তো থাকা উচিত ছিল। মনে রাখবার কথা, মনে থাকবার কথা যে অভ্যুত্থানের পরে গোপালগঞ্জে কিন্তু বহুবার আওয়ামী লীগের মিছিল হয়েছে, গোপালগঞ্জের সামরিক বাহিনীর গাড়ির উপরে আক্রমণ হয়েছে, এবং আমরা সবাই জানি গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। গোপালগঞ্জের মানুষ সবাই যে আওয়ামী লীগ থেকে সবকিছু পেয়েছে বা আওয়ামী লীগের শাসনামলে পেয়েছে, ব্যাপারটা এরকম নয়। গোপালগঞ্জের মানুষেরও কিন্তু আওয়ামী লীগের উপরে, শেখ হাসিনার উপরে খুব কষ্ট আছে। আমি ব্যক্তিগতভাবে গোপালগঞ্জের মানুষের সঙ্গে আহ, পথ চলতে গিয়ে কথা বলে দেখেছি। অনেকে অসন্তুষ্ট হয়েছেন যে সেখানে যা কিছু করা হয়েছে পরিবারের জন্য বা পরিবারের সদস্যদের জন্য, আহ, সমাধিস্থল বা যে আয়োজন করা হয়েছে তাতে অনেকের জমি জমা নিয়ে নেওয়া হয়েছে এবং সেটা নিয়ে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, কিন্তু মানুষ তাতে অনেক সময় নিজের আহ, বসত বাড়ি, জমি জমা ছাড়তে চায় না। সেটা যখন বাধ্য হয়েছে তারা, তাদের এক ধরনের অসন্তোষ আছে এবং আরো নানা কারণে অসন্তোষ আছে। এবং গোপালগঞ্জে সকল মানুষ আওয়ামী লীগ করে এমনটা ভাববার কোনো কারণ নেই। সেখানে জাতীয় পার্টির এমপি ছিল এক সময়, সেখানে বিএনপি আছে, তারাও কিছু ভোট পায়, অন্যান্য দলও আছে। এটা যেমন একদিকে সত্য, কিন্তু আরেকটা সত্য আছে, কিছু পাক আর না পাক, গোপালগঞ্জের মানুষের খুব স্বাভাবিকভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসা থাকাটা স্বাভাবিক। ওই মাটিতে তার জন্ম, এবং এই মানুষটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে, আপনি পছন্দ করেন কি বা না করেন, স্বাধীনতা সংগ্রামের প্রধান পুরুষ, স্থপতি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে প্রায় প্রায় 14টি বছর তিনি জেল খেটেছেন। একটা মানুষের জীবনে 14 বছর হারিয়ে গেলে থাকে কি। এবং নিঃসন্দেহে গোপালগঞ্জের মানুষ গর্বিত যে এই মানুষটি ওই মাটিতে জন্ম নিয়েছিলেন। কাজেই তাদের এক ধরনের আবেগ অনুভূতি থাকা, সেটা অস্বাভাবিক নয়। যেমন বগুড়ার মানুষের জন্য অস্বাভাবিক নয় জিয়াউর রহমানের প্রতি ভালোবাসা, বিএনপির প্রতি এক ধরনের অধিকাংশ মানুষের সমর্থন। রংপুরের মানুষ যেমন হোসেন মোহাম্মদের সাথে, গোটা দেশের মানুষ স্বৈরাচার বলেছে তাকে, কিন্তু রংপুরের মানুষ বারবার তাকে, তার দলকে ভোট দিয়ে জিতিয়েছে। এই বাস্তবতাগুলো অস্বীকার করবার কোনো সুযোগ নেই। এবং আপনি আমি চাইলেই বাংলাদেশের কোনো একটা অংশকে দেশ থেকে আলাদা করতে পারি না, এই অধিকার আমাদেরকে কেউ দেয়নি। এদেশের প্রতিটি 17 কোটি মানুষ বা প্রতিটা অঞ্চলের মানুষ, এই 56,000 বর্গ মাইলের সবাই কিন্তু বাংলাদেশের নাগরিক, এটা আমাদের মাথায় রাখা দরকার। তো এনসিপি যত কথাই বলুক না কেন যে ইতিহাসে তাদের নামই থাকবে আর কারো নাম থাকবে না, 1971-এ 71 না থাকলে বাংলাদেশের থাকে কি, এবং 71 তো শেখ মুজিবকে বাদ দিয়ে হবে না। কাজেই এটা মাথায় রাখতে হবে। এবং শেখ মুজিবুর রহমানের বা মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন তাদের নাম যদি আপনি মুছে ফেলতে চান, তাহলে আপনার নাম তো কিছুই না। সেক্ষেত্রে আপনাদের নাম মুছতে বাংলাদেশের জনগণের কতদিন লাগবে, এটা মাথায় রাখা দরকার। এই যে লক্ষ লক্ষ মানুষ আহ, গণজাগরণ মঞ্চের সমাবেশে শাহবাগে, হ্যামিলনের বংশীবাদক গণজাগরণ মঞ্চের নেতারা আর মানুষ ছুটল তাদের কাছে, কদিন তাদের পেছনে মানুষ ছুটেছে, এখন তাদের নামও তো খুঁজে পাওয়া যায় না, তাদের অস্তিত্বও খুঁজে পাওয়া যায় না। এবং সেই মঞ্চের প্রধান মানুষটি, প্রধান নায়কটিও কিন্তু এখন অতি সাধারণ মানুষের জন্য, অতি সাধারণ একজন মানুষে পরিণত হয়েছেন। 90-এর ছাত্র আন্দোলনের সেই নেতাদের কজন স্মরণ করেন? এমনকি এনসিপির নেতারাই তো তাদের কথা, 90-এর আন্দোলনের কথাই স্মরণ করে না, অথচ 9 বছর ধরে সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে দেশের মানুষ জীবন দিয়েছে।
সংগ্রাম করেছে, ত্যাগ করেছে। এনসিপি সম্মানের সঙ্গে এনসিপির নেতারা তো সেটা স্মরণ করেন না। এটা তাদের মাথায় রাখতে হবে। তাদেরকে অনেকে ছাত্র বলি চালিয়ে দেন, নিঃসন্দেহে তারা ছাত্র, নিঃসন্দেহে 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানে তাদের একটা ভূমিকা আছে। কিন্তু এটাকে যখন ছাত্র জনতার অভ্যুত্থান বলা হয় তখন একটু খটকা লাগে। আপনাকে একবারও হিসেব করে দেখেছি যে এখানে কত ছাত্র মারা গেছে, কত সাধারণ মানুষ মারা গেছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে অংশ নিচ্ছে, শুধু ছাত্ররা নেয়। নিঃসন্দেহে ছাত্রের সামনের সারিতে ছিল, এবং ছাত্রদের সবচেয়ে বেশি দেখা গেছে এই কারণে যে দেশের পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, সামরিক বাহিনী নিয়ন্ত্রিত কলেজগুলোর শিক্ষার্থীরা, স্কুলের শিক্ষার্থীরাও, মাদ্রাসার ছাত্ররা এই আন্দোলনে নেমেছে, বাচ্চা বাচ্চা ছেলেরা নেমেছে, মেয়েরা নেমেছে। এত মেয়েদের অংশগ্রহণ কোনো আন্দোলনে দেখা যায়নি। সে কারণে এই আন্দোলনকে মানুষ ছাত্রদেরকে সবচেয়ে বেশি কৃতিত্ব দেয়। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এনসিপির নেতৃত্বের অনেকে ছাত্র হলেও তারা বাংলাদেশের ছাত্রদের আর প্রতিনিধিত্ব করেন না। তারা একটি রাজনৈতিক দল, এবং আপনি যখন একটি রাজনৈতিক দল করবেন, আপনি যে আদর্শই হন না কেন, ডান বাম মধ্যপন্থার, আপনার প্রতিপক্ষ থাকবে এবং তারা আপনার বিরোধিতা করবে, তারা আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় প্রতিযোগিতায় লিপ্ত হবে। এবং এনসিপির নেতারা কি দাবি করতে পারেন যে তারা সারা বাংলাদেশের ছাত্রদের প্রতিনিধিত্ব করেন? নিঃসন্দেহে পারেন না, কোনো অবস্থাতেই পারেন না। এটা কেউ কারো বয়ান হতে পারে, কেউ এটা প্রচার চালাতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এনসিপিতে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মিলে এই সংগঠনটি করেছেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বা সেই ছাত্র নেতাদের বা সেই সমন্বয়কদের প্রতিনিধিত্ব কতটা আছে এনসিপিতে? কতটা আছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের প্রতিনিধিত্ব? কতটা আছে সারা দেশের কোটি কোটি ছাত্র, স্কুল কলেজের ছাত্রদের, মাদ্রাসার ছাত্রদের প্রতিনিধিত্ব? একদমই নেই। নারীদের, ছাত্রীদের প্রতিনিধিত্ব কি এনসিপিতে আছে? আর ছাত্রদের তো কোনো রাজনৈতিক দল হতে পারে না। আজকে যে ছাত্র, কালকে সে ছাত্র নয়। আজকের এনসিপি নেতারা ছাত্র, আগামী দিন থাকবেন না। কাজে আমি মনে করি এই ভ্রান্তিটা এনসিপিকে দূর করতে হবে। এনসিপিকে মাথায় রাখতে হবে যে তারা ওখানে যখন গেছেন, এই সমাবেশটা খুব একটা সফল সমাবেশ তাদের ছিল না, খুবই অতি সাধারণ একটা সমাবেশ ছিল। এবং তাদের পাশে অন্যান্য সংগঠনগুলো, নেতা কর্মী সমর্থকরা যে ছিল, তারা দাঁড়ালো না কেন? কেন সেখানে বিএনপি, জামাত বা অন্য দলগুলো দাঁড়ালো না? এটা কিন্তু মাথায় রাখতে হবে। বিএনপির বিরুদ্ধে তো দুদিন আগেও এনসিপি জামাত মিলে বিএনপির নেতা তারেক রহমান বিএনপির বিরুদ্ধে কি ধরনের স্লোগান দিয়েছেন, কত নোংরা নোংরা স্লোগান তারা দিয়েছেন, জাস্ট একটা ঘটনা থেকে রাজনৈতিক সুবিধা আদায় করবার জন্য। এবং গত 11 মাসে তারা কত রকমের বাজে কথা বলেছেন। রাজনৈতিক সংস্কৃতির মান আপনি কি উন্নত করবেন? আপনি তরুণ, উদ্যমী, উদ্যোগী, সাম্প্রতিক আন্দোলনে একটা ভূমিকা রেখেছেন, মানুষের প্রত্যাশা আপনার কাছ থেকে যেখানে অনেক বেশি, সেখানে আপনি সবকিছু বদলাবেন, কিন্তু আপনি কি করছেন মানুষ তো সেটাও দেখছে। আপনারা যেমন বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে তাদের জনসমর্থন কমাবার চেষ্টা করছেন, কিন্তু আপনাদের আচরণভঙ্গি, মনোভঙ্গি, দেহভঙ্গিও তো মানুষের আপনাদের প্রতিও সমর্থন, ভালোবাসা কমিয়ে ফেলছে। এটা মাথায় রাখতে হবে। আপনারা যখন ঢাকার একটা 5 তারকা হোটেলে লক্ষ লক্ষ টাকার ইফতার পার্টি করেন, এবং আপনারা যখন অনেককে বলেন, একজন নেতা আমার অনুষ্ঠানে বলছিলেন যে আওয়ামী লীগ বিরুদ্ধে বিএনপির সঙ্গে টেক্কা দিতে হলে আমাদের এর বাইরে কোনো বিকল্প নেই, তখন মানুষও তো দেখে আপনাকে, মানুষ আর তখন আপনাকে বিকল্প ভাববে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। কাজে লক্ষ্য করেছেন, এমনকি জামাত একটা কথিত আছে যে আপনাদের বিভিন্ন সমাবেশে, যেখানে আপনাদের সমস্যা বা কোথাও কোথাও কোনো প্রোটেস্ট আপনারা যখন করতে যান, লোকবল না থাকলে জামাত আপনাদেরকে লোকবল সরবরাহ করে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, লোকবল সরবরাহ করা আর আপনার জন্য তার জীবনের ঝুঁকি নেয়া মধ্যে কিন্তু পার্থক্য আছে। জামাত হয়তো আপনার সমাবেশে লোক দিতে পারে, কিন্তু জামাত আপনাকে কোনো আক্রমণ থেকে বাঁচাতে জীবন দিয়ে দাঁড়াবে, এটা মনে করবার কোনো কারণ নেই। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। অনেকে বলে থাকেন জামাতের একটা আউটলেট হচ্ছে, একটা উইং হচ্ছে এনসিপি। যদিও এনসিপিতে আওয়ামী লীগ করা বা ছাত্রলীগ করা ছেলেরাও আছেন, মেয়েরাও আছেন হয়তো, আমি জানি না। ছাত্রদের কথা তো অনেকে বলেন যে হাসনাত এবং সার্জি ছাত্রলীগ করেছেন। তো তারা যেমন আছে, এবি পার্টি, আপনি দেখবেন যে এবি পার্টিও অনেকে বলেন এটা জামাতের আউটলেট। আমরা জানি যে জামাত থেকে অনেকে বেরিয়ে এসে একটা মডার্ন, মানে জামাতের যে অতীত অন্ধকার দিকগুলো আছে সেখান থেকে বেরিয়ে তারা আধুনিক
আহ, রাজনৈতিক দল করতে চেয়েছেন, অনেকে পছন্দ করেছে এবি পার্টির অ্যাক্টিভিটিজ। আমরা দেখেছি যে বিদেশি ডিপ্লোম্যাটরা তাদেরকে খুব পছন্দ করেন, তারা স্মার্ট, কথাবার্তায় ভালো। কিন্তু আজকে দেখেন এবি পার্টি কোথায়? জামাত যখন অনেক বেশি সক্রিয় হচ্ছে, সুযোগ পেয়েছে, তখন কিন্তু এবি পার্টির নাম আর শোনা যায় না, তাই না? এরকম এনসিপির নামও হয়তো এক সময় শোনা যাবে না, বা জামাতের সেই সহযোগিতা জামাতের যখন দরকার পড়বে না, আপনাকে কিন্তু ছুঁড়ে ফেলে দেবে। এবং এবি পার্টির নেতাদের কথা ভঙ্গ, কারো কারো অঙ্গভঙ্গি, কথাবার্তা মানুষকে নানাভাবে আহত করেছে। আপনি যেমন ধরেন ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবার কথা, আপনারও সেনাবাহিনী, সেনাপ্রধান নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু এনসিপি নেতাদের একটু মাথায় রাখবেন, এই যে ভাইরাল হলো একটা ভিডিও, যে সেনাবাহিনীর সাঁচোয়া গাড়িতে করেই আপনাদেরকে কিন্তু রক্ষা পেতে হলো, গোপালগঞ্জ থেকে বেরোতে হলো, অন্য কোনো উপায় নেই। আর এই যে ঘটনাটা ঘটলো গোপালগঞ্জে, জীবন কারা দিল, আক্রমণ হয়তো আপনাদের উপরে, আপনাদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, মানুষ মারা গেল কিন্তু গোপালগঞ্জের, মানুষ মারা গেল কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগের। সো গুলিটা কারা করলো? আমি বলছি না আপনারা করেছেন, হয় পুলিশ করেছে, আপনারা পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ, সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ, তারাই তো আপনাদের হয়ে গুলি চালিয়েছে কেউ না কেউ, এবং আপনাদেরকে রক্ষা করেছে, সেনাবাহিনীর সাজোয়া গাড়িতে আপনাদের নিয়ে আসা হয়েছে। এটা তো মাথায় রাখতে হবে, তাই না? এই যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে এত কথা বলেন, মিস্টার সার্জিস কি বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক করেননি? বঙ্গবন্ধুর পক্ষে আমি বঙ্গবন্ধু বলে বিতর্ক করেননি? করেছেন তো। হাসনাত কি ছাত্রলীগ করেননি? করেছেন তো, মানুষ তো সেটাই বলে। সো আজকে সেদিন যদি আপনি ছাত্রলীগ বঙ্গবন্ধুর পক্ষে কথা বলতে পারেন, আর আজকে বঙ্গবন্ধুকে একেবারে শেষ করে দিতে হবে, শেষ কাউকে করা যায় না। রাজনীতি এমন একটা বিষয়, কোনো আদর্শকে শেষ করা যায় না, কোনো মহান নেতাকেও শেষ করা যায় না। সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে বঙ্গবন্ধুকে যদি শেষ কেউ করে থাকেন, শেষ করবার চেষ্টা, সেটা শেখ হাসিনা করেছেন। এই যে তার নামে, বঙ্গবন্ধুর নামে, তার পরিবারের অন্য সকল সদস্যের নামে শত শত হাজার হাজার প্রতিষ্ঠান সারা দেশে, মানুষ সেটাকে ভালোভাবে নেয়নি। একটা জন্মদিন তারা 2 বছর ধরে পালন করেছে, রাষ্ট্রের সম্পদ খরচ করে, মানুষ ভালোবাসে, ভালোভাবে নেয়নি। বঙ্গবন্ধুর কাছে মানুষের কৃতজ্ঞতা আছে, ঋণ আছে, একই সঙ্গে মানুষ তাকে ভালোবাসতো, কিন্তু বারবার সেই ভালোবাসা থেকে তাকে দূরে ঠেলে দিয়েছে, আলাদা করে ফেলে দিয়েছে আওয়ামী লীগ। এবং সে কারণেই অনেক মুরাল ভাঙা হয়েছে, অনেক কিছু হচ্ছে, আমি সেগুলোকে সমর্থন করি না, কিন্তু অতিরিক্ত এক্সেস অফ এনিথিং ইজ ভেরি ব্যাড, এটা কথাই আছে, আমরা সবাই জানি। কিন্তু তারপরও মাথায় রাখতে হবে, বাংলাদেশের স্বাধীনতা, ইতিহাস, এগুলো লিখতে গেলে, কথা বলতে গেলে বঙ্গবন্ধুকে আপনি মাইনাস করতে পারবেন না, আপনি জিয়াউর রহমানকে মাইনাস করতে পারবেন না। আমি দেখলাম আমার একটা আগের ভিডিওর প্রেক্ষিতে আমি সেক্টর কমান্ডার বলেছে, আমাকে কেউ কেউ বলেন আরও সেক্টর কমান্ডারদেরকে নাম আমি নিলাম না, নিঃসন্দেহে অন্য সেক্টর কমান্ডার, আর শুধু সেক্টর কমান্ডার আর কেন, অতি সাধারণ মুক্তিযোদ্ধা, যাকে আমরা সাধারণ মুক্তিযোদ্ধা বলি, আমরা জানি যে বাংলাদেশের শ্রমিক কৃষকরাই সবচেয়ে বেশি যুদ্ধে অংশ নিয়েছে, তারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু জিয়া শুধু সেক্টর কমান্ডার ছিলেন না, আমি অনেক কারণে তার নাম উচ্চারণ করেছি। জিয়া একটা ফোর্সের, 3টে ফোর্স ছিল আমাদের মুক্তিযুদ্ধে, আপনারা জানেন, জেনারেল শফিউল্লাহ, জেনারেল জিয়া এবং জেনারেল খালেদ মোশাররফের নামে। এবং জিয়া তাদের মধ্যে একজন, অন্যতম একজন। জিয়া বাংলাদেশের সেই সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র একজন ছিলেন, যে কারণে তাকে স্বাধীনোত্তর বাংলাদেশের সেনাপ্রধান না করায় তিনি কিছু অসন্তুষ্ট হয়েছেন, এবং তার অনুসারীরা অসন্তুষ্ট হয়েছিলেন, তাকে উপপ্রধান করা হয়েছিল। উপপ্রধান কোনো পদ ছিল না, কিন্তু করা হয়েছিল, এবং পরে তিনি সেনাপ্রধান হয়েছেন, এবং তিনি রাষ্ট্রের প্রধান হয়েছেন, এবং তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রকে ফেরত এনেছিলেন, যেখানে আওয়ামী লীগ বাকশাল এবং একদলীয় শাসন কায়েম করেছিল। আমি সে কারণে জিয়ার নাম উচ্চারণ করেছি। কাজেই এটা মাথায় রাখতে হবে যে মুরাল না থাকুক, নামে কিছু না থাকুক, আপনি মহাত্মা গান্ধীর নামের জন্য কোথাও কিছু দরকার নেই, মানুষ বছরের পর বছর তাকে স্মরণ রাখবে। নেলসন ম্যান্ডেলাকে মানুষ স্মরণ রাখবে, মার্টিন লুথার কিংকে মানুষ সহস্র বছর পরেও তাদের কথা মানুষ বলবে। আপনি দেখেন ক্রিকেটে অনেকের অনেক রেকর্ড অনেকে করেন, কিন্তু ভিভ রিচার্ডস, সচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা, তাদেরকে মানুষ অন্য মাত্রায় দেখে। তাদের রেকর্ডও হয়তো কেউ ভেঙে ফেলতে পারেন, কিন্তু ওই মাপের খেলোয়াড় কিন্তু পৃথিবীতে বিরল। সঙ্গীত জগতে আপনি দেখেন, হাজার বছর ধরে অনেকের গান আমরা শুনি, তাদের জন্য বিশেষ কিছু করতে হয় না। এরকম বহু জায়গা আছে, বহু বহু মানুষ আছে। আমরা মাদার তেরেসার কথা বলি, তার জন্য তার নামে কি হওয়ার প্রয়োজন আছে? কোনো কিছু হওয়ার প্রয়োজন নেই।
সো মানুষের মনে যদি কিছু থাকে সেটা আপনি নিঃশেষ করে দিতে পারবেন না, আর জোর করে কাউকে প্রতিষ্ঠাও করতে পারবেন না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং আপনাদের সমস্যাগুলো কোথায় দেখেন? এই যে গোপালগঞ্জের ঘরে ঘরে অভ্যুত্থানের পতাকা উড়বে, এটা তো জোর করে বলবার দরকার নেই। অভ্যুত্থানে কি শুধু আপনারাই অংশ নিয়েছেন? এই যে জুলাই অগস্ট অভ্যুত্থানের কৃতিত্ব শুধু আপনারা নেবার চেষ্টা করেন, এটা তো বিএনপির মতো একটা বড় দল, ইভেন জামাত ইসলামী সেই দাবি করেনি যে তারাই সব করেছে। এটা একটা স্বতঃস্ফূর্ত সংগ্রাম, স্বতঃস্ফূর্ত আন্দোলন। বাংলাদেশের প্রতিটি মানুষ অ্যাকসেপ্ট আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থকরা পাচ্ছে, কিন্তু তাদেরও পরিবারের অনেকে এই আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছে, যারা অসন্তুষ্ট ছিল, ক্ষিপ্ত ছিল, যাদের বিবেক জাগ্রত ছিল। কাজেই এটাকে এভাবে দেখবার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগকে আপনি শেষ করে দেবেন, নিঃশেষ করে দেবেন, আমি মনে করি এগুলো করে আওয়ামী লীগের প্রতি মানুষের সহানুভূতি বাড়ছে। কারণ মানুষ যখন আপনার আচরণ দেখছে, আপনার অ্যাগ্রেসিভ ভাবটা দেখছে, আগ্রাসী রূপটা দেখছে, তখন কিন্তু মানুষ কোনো পরিবর্তন যখন দেখে না, তখন মনে করবে আগেই তো ভালো ছিল। যে আমরা শুনি না, পাকিস্তান আমলেই ভালো ছিল। 53 বছরে বাংলাদেশের উন্নয়ন হবার পরেও বাংলাদেশি অনেক বয়োবৃদ্ধ মানুষের মধ্যে দেখবেন বললে আগেই ভালো ছিল। এখনো তো অনেকে বলতে শুরু করেছে যে শেখ হাসিনার আমলই তো ভালো ছিল। কাজে এটা বোঝার খুব জরুরি। এবং মাথায় রাখতে হবে, রাজনীতিটা জোর করে করা যাবে না। রাজনীতি করতে হলে মানুষের মন জয় করতে হবে। আপনার আদর্শ কর্মসূচি এগুলো নিয়ে এগিয়ে যেতে হবে। এই যে পুলিশ, আমরা দেখলাম যে আপনারা বললেন, একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব স্ট্যাটাস দিয়ে বললেন যে পুলিশ কন্ট্রোল রুম থেকে এটা মনিটর করা হচ্ছে গোপালগঞ্জের ইস্যু। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, সেখানে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা আছেন, এবং যুব ক্রীড়া উপদেষ্টাও আছেন, অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আছেন। আমার প্রশ্ন, কোন যোগ্যতায়, কোন বিবেচনায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সেখানে থাকতে হবে, বা অন্য কেউ নয় কেন? এই কারণে কি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপির সঙ্গে সম্পর্কিত? অস্বীকার তো করতে পারবেন না। এবং সে কারণে আমি বারবার বলি যে এই সরকার নিরপেক্ষ নয়, এবং এই কারণেই মানুষের মধ্যে একটা ধারণা যে এনসিপি সরকারি দল, যে কারণেই মানুষের মধ্যে ধারণা এই সরকার একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। সক্ষমতার প্রশ্ন তো আছেই। এটা কিভাবে হয়? আবার দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা স্ট্যাটাস দিলেন নৌকা প্রতীক নিয়ে। ইলেকশন কমিশন তার ওয়েবসাইট থেকে নৌকা প্রতীকটা সরিয়ে ফেলল। নৌকার সঙ্গে তো, প্রতীকের সঙ্গে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত। বাদ দেন, আওয়ামী লীগ প্রতীক আপনি বাদ দিতে পারেন, বা তার যেহেতু ইলেকশন কমিশনের সচিব বলেছেন যে তাদের কার্যক্রম যেহেতু স্থগিত, এটা এখন রেখে দেওয়া হয়েছে, ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু আমার কথা হলো যে মাত্র সজীব ভুঁইয়ার একটা ফেসবুক স্ট্যাটাসের প্রেক্ষিতে পরের দিনই ইলেকশন কমিশনকে এই সিদ্ধান্ত নিতে হলো। তাহলে ইলেকশন কমিশন কি সরকারের কথায় চলে? যে কারণে অনেকে প্রশ্ন তুলেন যে প্রধান নির্বাচন কমিশনার, নিঃসন্দেহে আমি নির্বাচন কমিশনের অবস্থান ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন তুলতে চাই না, কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে প্রধান নির্বাচন কমিশনার সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ বলেছেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, আমরা সবাই জানি। কিন্তু আমরা কি ইতিহাসে এরকম খুব, আমার তো মনে পড়ে না আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার সরকারের নির্বাহী বিভাগের প্রধানের সঙ্গে কখনো দেখা করেন। তাকে তার নিরপেক্ষতা বজায় রাখতে হয়, এবং সে কারণে তিনি বড়জোর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারেন, তিনি কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার সঙ্গে দেখা সাক্ষাৎ হলেও হতে পারে, কিন্তু তার সঙ্গে বা রাষ্ট্রপতির আহ্বানে গিয়ে প্রধান সরকার প্রধানের সঙ্গে তার দেখা হতে পারে। কিন্তু শুধু সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, প্রধান নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতিও সাম্প্রতিককালে দেখা করেছেন, এবং আমি মনে করি বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত যথাযথ যোগ্য প্রধান বিচারপতি আমাদের এখন আছে, কিন্তু তিনিও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। তিনি কি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে পারেন বা দেখা করা সমীচীন? এটা মানুষের মধ্যে কি ধরনের বার্তা দেয়? এবং তারপরেই মানুষ নানা রায় নিয়ে প্রশ্ন তুলেছে, এবং নানা রায় নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠতে পারে, যেটা নির্বাহী বিভাগের নির্দেশনাক্রমে হচ্ছে। আমি আমাদের বিচার বিভাগ নিয়েও কথা বলতে চাই না, এবং আমি মনে করি যে তারা এখন অনেক ভালো কাজ করছে। প্রধান বিচারপতি তো আমি বললামই আমাদের ইতিহাসের
এই মুহূর্তে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে যোগ্যতম মানুষ প্রধান বিচারপতি, কিন্তু ছোট ছোট কিছু জিনিস আছে যেগুলো সরকার সম্পর্কে, ওই সাংবিধানিক পদগুলো প্রধান কর্তাদের সম্পর্কে বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সম্পর্কে মানুষের মনে প্রশ্ন জাগে। এইসব প্রশ্নের সুরাহা খুব জরুরি। আমি আগেও বলেছি, বিএনপি লন্ডন বৈঠকের মধ্যে দিয়ে ট্র্যাপে পড়েছে। এই জুনের পরে গত কয়েক সপ্তাহের ঘটনা এটা প্রমাণিত হয়েছে যে বিএনপি আসলে ধীরে ধীরে ব্যাকফুটে চলে যাচ্ছে। বিএনপির নেতারা যত কথাই বলুন না কেন, হিসেব করে দেখবেন রাজনীতিতে ভুল করলে তার মূল্য অনেক চরমভাবে দিতে হয়। বিএনপিকে এখন যে কোনো ইস্যুতে কথা বলতেছে, কোন কথা বলা উচিত, তার কোন কথা বলা উচিত না, কোন কথা কতটুকু বলা উচিত, সেটাও তারা বিএনপি নেতৃবৃন্দ অনেক সময় বুঝতে পারছেন না বলেই অনেক কিছু তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, অথচ এটা যাবার কথা নয়। বাংলাদেশে যখন আওয়ামী লীগ প্রায় নেই, এবং আওয়ামী লীগ থাকলেও আসলে আওয়ামী লীগ যা করেছে সেটা থাকলেও একটা ফ্রি ফেয়ার ইলেকশন হলে অনেকেই বিশ্বাস করেন রাজনৈতিক বিশ্লেষকদের যে বিএনপি হয়তো জনগণের ভোট পেয়ে ক্ষমতায় যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বিএনপি আসলে নিজের শক্তি, নিজের অবস্থান সম্পর্কে তার সুস্পষ্ট কোনো ধারণা নেই, যে কারণেই প্রায়শই সে অনেকখানি এগিয়ে গিয়ে আবার পিছিয়ে যায়। এই ভুলগুলো বিএনপি নেতৃবৃন্দ করছে। জামাতে আমরা জানি 19 তারিখে ঢাকায় মহাসমাবেশ সেটা করবে, এবং সারা দেশেই তাদের বেশ আয়োজন। ঢাকার অলিতে গলিতে মাইকে তাদের সমাবেশের ঘোষণা এবং দলীয় প্রধানের শুভেচ্ছা তারা জানাচ্ছেন। সারা দেশ থেকে লোকজন আসবে, এবং বলাই যেতে পারে যে এই সমাবেশ দিয়ে জামাত তার একটা শক্তি প্রদর্শন করবে। কিন্তু এই শক্তি দেখেই আবার কেউ বিভ্রান্তচার না হন, কারণ জামাত সারা দেশে তার যত সম্বল আছে সব কিছু এক জায়গায় করবে এবং সেটা তার করবার সামর্থ্য আছে। এবং মনে রাখতে হবে, এটাই তার আসল শক্তি। এর বাইরে যা সবটাই আসলে বাবল। আমি জামাতকে ছোট করছি না, জামাত অনেক ডিসিপ্লিনড অর্গানাইজেশন, তার আদর্শ নিয়ে আদর্শিকভাবেও তাদের নেতা কর্মীরা অনেক শক্তিমান তাদের জায়গায়, সেটা আমি পছন্দ করি কিংবা না করি। কিন্তু জামাতেরও রাজনৈতিক ইতিহাসে যথেষ্ট বহু ভুল আছে, যেমন বাংলাদেশের বামপন্থীদের ভুল আছে। সো এই জায়গাগুলো আসলে আমাদের চুরচেরা বিশ্লেষণ করতে হবে। সমাধান একটাই, যে ধরনের ঘটনা ঘটেছে সেই ধরনের ঘটনা আর যে ঘটবে না সেটা আমরা বলতে পারি না। কিন্তু লক্ষ্য করে দেখেন, মিটফোর্ডের সোহাগের মৃত্যুর ঘটনা আমরা আলোচনা করছিলাম, আমাদের যে আবেগ অনুভূতি সবটা ছেড়ে দিয়ে আমরা পরিস্থিতি বিশ্লেষণ করবার চেষ্টা করি, সেটা রেশ কাটতে না কাটতে কিন্তু গোপালগঞ্জের ঘটনা। সো বাংলাদেশে এটাই হয়, একটা ঘটনা ঘটে, 2-4 দিন না যেতে আরেকটা নতুন ঘটনা আসে, আগের ঘটনা আমরা ভুলে যাই। কিন্তু একটা ঘটনা সবগুলো যদি আপনি জোড়া লাগান, তাহলে দেখবেন দেশের পরিস্থিতি খুবই খারাপ। প্রধান উপদেষ্টা বলছেন তার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্ট্যাবল আছে, খুব ভালো আছে, কিন্তু যে পরিসংখ্যান তিনি দিয়েছেন সেই পরিসংখ্যান দেখলেই বোঝা যায় যে 2020, 21, 22 থেকে বা ওই সময় থেকে যে আমরা দেখি, বা গত 5-7 বছরের ট্র্যাক রেকর্ড যদি দিতে হবে, তার পরিসংখ্যানটুকু যদি আমরা বিবেচনায় নিই, সেগুলোর চেয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখন অনেক 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 খারাপ। সব রেকর্ডই সেটা বলে। কাজে একটাই সমাধান আমি দেখি, সেটা হচ্ছে নির্বাচন, এবং নির্বাচন একটা ভালো নির্বাচন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক একটা নির্বাচন, আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন। সেই নির্বাচন জরুরি, যত দ্রুত হয় তত ভালো। যার অধীনে হোক, যে কারো অধীনে হতে পারে, আমি ঠিক বলছি না যে এই সরকার, কারণ এই সরকারের নিরপেক্ষতা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে, আমার মধ্যে আছে, এই সরকারের সক্ষমতা সম্পর্কে প্রশ্ন আছে। কিন্তু নির্বাচন আমাদের চাই, দ্রুত চাই, এবং নির্বাচন করবার জন্য 90 দিনের বেশি প্রস্তুতির দরকার নেই। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।